নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমাদের সরকার সবসময় সুরক্ষা দিতে পারে, নয়া ভাইরাস HMPV নিয়ে যা বললেন মমতা। বিনা টিকিটের যাত্রীদের ধরপাকড়, পূর্ব রেলে শিয়ালদাহ ডিভিশনে জরিমানা আদায় প্রায় 2 লক্ষ টাকা। 9 জানুয়ারি মামলার শুনানি, কি সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার? তিব্বতে ভূমিকম্প, তীব্রতা 7.1, কম্পন অনুভূত হল নেপাল, শিলিগুড়ি এবং সিকিম সহ বিস্তীর্ণ অঞ্চলে। বাংলাদেশের জেলে রাজ্যের মৎস্যজীবীদের উপর ভয়ঙ্কর অত্যাচারের কথা জানালেন মমতা। আজ নির্ধারিত হতে পারে 26,000 চাকরি হারাদের ভবিষ্যৎ, সুপ্রিম কোর্টের শুনানি। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভারতে HMPV-তে আক্রান্তের খবর এসেছে। সোমবারই 2 দিনের গঙ্গাসাগর সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার উদ্বোধনে গিয়ে তার বক্তৃতায় উঠে এলো নয়া ভাইরাস প্রসঙ্গ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ব্যাঙ্গালোরে 2 জন রয়েছে, সুরক্ষা নেওয়ার জন্য মুখ্য সচিব যা করার করেছেন। কোনো সতর্কবার্তা নেই আমাদের জন্য। আমাদের সরকার সবসময় সুরক্ষা দিতে পারে। কোভিডের সময় আমরা লড়াই করেছি। অন্যদিকে HMPV নিয়ে অ্যাডভাইজারি জারি করল দিল্লি। নজরদারি চালাতে বলা হয়েছে। কোনো রোগীর পজিটিভ হলে যথাযথ আইসোলেশন রাখতে হবে, তাকে আক্রান্তের তথ্য আপলোড করতে হবে পোর্টালে। অক্সিজেন সহ অন্যান্য পরিকাঠামো মজুদ রাখতে হবে। ওষুধের পর্যাপ্ত যোগান রাখতে হবে হাসপাতালে। চীনে ছড়িয়ে পড়া নতুন ভাইরাস সম্পর্কে সতর্ক ভারত সরকার। কেন্দ্র এই ইস্যুতে ইতিমধ্যেই বৈঠক ডেকেছে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুকে প্রত্যায়িত সূত্রের মাধ্যমে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, বর্তমানে চীনের পরিস্থিতি সব দিক থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সোমবার সকালে ভারতে ধরা পড়ল প্রথম হিউম্যান মেটাবলিজম ভাইরাস HMPV পজিটিভ রোগী। বেঙ্গালুরুতে 8 মাস বয়সী এক শিশুর দেহে এই জীবাণুর সক্রিয় অস্তিত্ব ধরা পড়েছে। শহরে ব্যাপটিস্ট হাসপাতালে তার চিকিৎসা চলছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে HMPV শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টি করতে পারে এবং সহজেই ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। পূর্ব রেলে শিয়ালদা ডিভিশন শিয়ালদা বনগাঁ সেকশনে টিকিট চেকিং অভিযানে টিকিটবিহীন ভ্রমণ ও অবৈধভাবে লাগেজ নিয়ে যাওয়া সহ মোট 578টি কেসে 1,57,755 টাকা জরিমানা আদায় করা হয়েছে। শিয়ালদা ডিআরএম দীপক নিগম ও সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার পবন কুমারের পরিচালনায় ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শশীরঞ্জন কুমারের নেতৃত্বে এই স্পেশাল টিকিট চেকিং অভিযান করা হয়। রাজস্ব উৎপাদন ছাড়াই টিকিট চেকিং এর প্রাথমিক উদ্দেশ্য ছিল বৈধ টিকিট কেনার গুরুত্ব সম্পর্কে যাত্রীদের শিক্ষিত করা। মোবাইলে UTS এর মতো ডিজিটাল টিকিটিং প্ল্যাটফর্মে ব্যবহার প্রচার করে সমস্ত যাত্রীদের জন্য একটি নির্বিঘ্ন এবং সুবিধাজনক ভ্রমণ অভিজ্ঞতা দেওয়া। টিকিটের লাইন এড়াতে ATVM QR কোড স্ক্যানারের ব্যবহার করা ও ঝামেলামুক্ত বুকিং, সময় বাঁচানো, কাগজবিহীন ভ্রমণ এর সুবিধা সম্পর্কে অবগত করা। শিয়ালদার ডিআরএম দীপক নিগম সমস্ত যাত্রীদের কাছে রেল কর্তৃপক্ষকে সহযোগিতা করার এবং অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বৈধ টিকিট কেনার আহ্বান জানিয়েছেন। ATVM মোবাইল অ্যাপ QR কোডে টিকিট কাটার সুবিধা এবং স্টেশনের বাইরে বিভিন্ন দোকান থেকে লোকাল ট্রেনের টিকিট কাটার পরিষেবা সত্ত্বেও কমানো যাচ্ছে না বিনা টিকিটে ট্রেনে চাপার প্রবণতা। দেশের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদাহে এমন বিনা টিকিটের যাত্রীরাই টিকিট পরীক্ষকদের হাতে ধরা পড়ছেন, অর্থাৎ দিনে গড়ে 2,000-এর। দূষণ ঠেকাতে 15 বছরের পুরনো বাস কি বাতিল হবে, নাকি বাস মালিকদের জন্য কোনো সুরাহা হবে? গত সপ্তাহে 15 বছরের পুরনো বাস বাতিল নিয়ে হাইকোর্টের কাছে সময় চেয়ে নেয় পশ্চিমবঙ্গ সরকার। আগামী 9 জানুয়ারি মামলা শুনানি পরবর্তী কি সিদ্ধান্ত নেবে রাজ্য, সেই দিকে তাকিয়ে বাস মালিকেরা দূষণ এড়াতে বাসের মেয়াদ নির্ধারণ করে দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। 15 বছরের বয়সসীমা পেরিয়ে গিয়ে এমনই কোনো বাস আর কলকাতা শহর কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটির এলাকায় চালানো যাবে না বলে নির্দেশ ছিল। ট্রাইব্যুনালের নির্দেশ মতো রাজ্য সরকার 15 বছরের পুরনো বাস, লরি, ট্যাক্সি, অটো চলাচল নিষিদ্ধ করার নির্দেশ জারি করেছে রাজ্য। এতেই ঘোর সমস্যায় পড়ছেন বাস মালিকেরা। বয়স নয়, স্বাস্থ্য খতিয়ে দেখে বাস বাতিলের সিদ্ধান্ত নেবার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বাস মালিকদের সংগঠন। বাস মালিকদের সংগঠনের দাবি, 6 বছর হয়ে গেল তাদের বাসের ভাড়া বৃদ্ধি করতে দেওয়া হয়নি। হয় তা বৃদ্ধি করতে দেওয়া হোক, নয়তো বাতিলের সময়সীমা বৃদ্ধি করতে হবে। 15 থেকে বাড়িয়ে 20 বছর করার বিষয়ে আবেদন জানানো হয় আদালতে। গত বৃহস্পতিবার ফের এই মামলা শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টে। আদালতে পরিবেশ দপ্তরে কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না সেই শুনানিতে। এদিন হাইকোর্টের কাছে 7 দিন সময় চায় রাজ্য সরকার। আদালত সেই আবেদন মঞ্জুর হয়। সাত সকালে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল। কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ, বিহারের উত্তরাংশ সহ দেশের বিভিন্ন অংশে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল তিব্বত। ভূমিকম্পের জেরে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে।
মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। প্রথম কম্পনটি হয় সকাল 6:35 রেক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 7.1। এর কিছুক্ষণের মধ্যে ফের কেঁপে উঠল সিজাং। পরপর কম্পন অনুভূত হয়েছে একই অঞ্চলে। দ্বিতীয় কম্পনটি হয় সকাল 7:02, তীব্রতা ছিল 4.7। এর 5 মিনিট পরে আবার তৃতীয় কম্পন সকাল 7:07। তৃতীয় কম্পনের তীব্রতা ছিল 4.9। প্রথম দুটি ভূমিকম্প হয়েছে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে, তৃতীয়টি হয়েছে 30 কিলোমিটার গভীরে। 6 মিনিট পরে আরও একটি কম্পন অনুভূত হয়, যার তীব্রতা ছিল 5। সাধারণত কোথাও ভূমিকম্প হলে তার পরের কিছুক্ষণ ধরে এই ধরনের কম্পন আফটার শক দেখা যায়। মঙ্গলবার সকালে নেপাল তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্পের জেরে রাজধানী দিল্লি থেকে শুরু করে বিহার এবং ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চলে টের পাওয়া গিয়েছে কম্পন। উত্তরবঙ্গের কিছু অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়েছে, পাশাপাশি ভুটান এবং চীনের কিছু অংশে কম্পন টের পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ভূমিকম্পের যে তীব্রতা ছিল তাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়ে গিয়েছে। বিহারে পাটনা সহ বেশ কিছু অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে। বিশেষ করে বিহারের উত্তর দিকে নেপাল সীমান্তবর্তী অঞ্চলে কম্পন বেশি মাত্রায় অনুভূত হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ, সিকিম, অসমের কিছু অঞ্চলে ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। সেবা না ভুলিয়ে বাংলাদেশে ঢুকে পড়া বাংলার 95 জন শ্রমিকের উপর সে দেশের জেলে ভয়ঙ্কর অত্যাচার হয়েছে, কারো অভিযোগ নয়। সোমবার গঙ্গাসাগরে গিয়ে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলার সময় এই বিষয়টি আবিষ্কার করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রী বলেন, মৎস্যজীবীদের কয়েকজন খুঁটিয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। আমি জিজ্ঞেস করলাম, ওরা প্রথমে বলতে চায়নি, চাপ দিতে ওরা জানালো। নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারধর করা হয়েছিল। কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে দেখে বোঝা যাচ্ছে না, খেয়াল করেছিলাম বলে বুঝতে পেরেছি। ঘটনাস্থলে উপস্থিত জেলা শাসককে মুখ্যমন্ত্রী বলেন, ওদের ভালো করে চিকিৎসা ব্যবস্থা করুন, কোনো সমস্যা যেন না হয়। 2 মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল 6টি ভারতীয় ট্রলার। তখন ওই 95 জন মৎস্যজীবী বাংলাদেশের জল সীমায় ঢুকে পড়েন। তারপরই বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী তাদের গ্রেফতার করে। এরপরই মৎস্যজীবীদের একটি সংগঠন প্রশাসনের দ্বারস্থ হয়। মৎস্যজীবীদের ঘরে ফেরাতে উদ্যোগী হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন সেই মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন মমতা। জলে পড়ে গিয়ে মৃত মৎস্যজীবীর পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করেন। এছাড়া প্রত্যেক মৎস্যজীবীদের পরিবারের হাতে 10,000 টাকা তুলে দেন তিনি। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। এর আগের শুনানিতে পুরো প্যানেল নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। প্যানেল বাঁচাতে মরিয়া সওয়াল করে রাজ্য সরকার আজ মঙ্গলবারই চূড়ান্ত হতে পারে 26,000 চাকরির ভবিষ্যৎ। মামলায় অংশ নিচ্ছেন এসএসসি চেয়ারম্যান। এদিকেও চাকরি হারার যোগ্য শিক্ষকেরা চাকরি ফেরতের দাবিতে 24 ঘন্টার অনশন চালিয়ে যাচ্ছেন। সিবিআই এর রিপোর্টে 5,000-এরও বেশি নিয়োগে যে দুর্নীতি রয়েছে তা আগে শুনানিতেই স্বীকার করেছে রাজ্যের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী শুনানিতে জানিয়েছেন যে বেনিয়মগুলো হয়েছে তাতে রাজ্যের ক্যাবিনেট ইচ্ছা করে সেগুলো প্রোটেক্ট করার চেষ্টা করেছে। প্রধান বিচারপতি তখন জানতে চেয়েছিলেন পৃথকীকরণ কি করা সম্ভব, অর্থাৎ যোগ্য অযোগ্যদের কি আলাদা করা সম্ভব। রাজ্যের আইনজীবী জানান রাজ্য সরকার সেটাই করতে চেয়েছে, কারণ সিবিআই একাধিক তথ্য জমা করেছে। এসএসসির তরফে আইনজীবী জয়দেব ঘোষও জানিয়েছেন পৃথকীকরণ সম্ভব। প্রসঙ্গত গত 22 এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ। তারা 2016 সালের নিয়োগের প্রক্রিয়া বাতিল ঘোষণা করেন। তার ফলে চাকরি যায় 25,753 জনের। পাশাপাশি 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। কিন্তু প্যানেল বাতিল হয়ে যাওয়ায় চাকরি হারা হন যোগ্যরাও। আজ তাদেরই ভাগ্য নির্ধারণ।